পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে। তোমরা প্রত্যেকেই এখন বাড়িতে, আমরাও তাই। আচ্ছা, টাইটানিক সিনেমাটা তোমরা কে কে দেখেছো? নিশ্চয়ই অনেকেই দেখেছো। একটা জাহাজ ডুবি নিয়ে এর গল্প। কিভাবে জাহাজটা প্রথম দিনের যাত্রায় একটা হিমশৈলের আঘাতে, হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে কিভাবে সমুদ্রে নিমজ্জিত হয়ে যায় তারই কাহিনী। এই হিমশৈল কি আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে। হিমশৈল হলো হিমবাহের ভাঙা অংশ। আমরা কি হিমবাহ কাকে বলে আদৌ কি জানি? তাহলে চলো আজকে আমরা হিমশৈলের উৎস সন্ধানে হিমবাহ কি জেনে নিই। হিমবাহ হলো চির তুষারাবৃত অঞ্চলে বড় বড় বরফের স্তূপ। এই বড় বড় বরফের স্তূপ যখন অভিকর্ষের টানে ভূমির সাধারণ ঢাল অনুসরণ করে নিচের দিকে নেমে আসে, তখন তাকে আমরা হিমবাহ বলি। তাহলে চলো আমরা দেখে নিই হিমবাহের উৎপত্তি কিভাবে ঘটে। চির তুষারাবৃত অঞ্চলে যখন তুষারপাত হয় তখন প্রথমে এরকম হালকা বরফ ভূপৃষ্ঠের ওপরে সঞ্চিত হয়। একে বলে স্নোফ্লেক্স। এই স্নোফ্লেক্স আরো শৈত্যের কারণে এবং ওপরের স্নোফ্লেক্সের চাপে প্রথমে এইরকম টুকরো বরফে পরিণত হয়, ঝুড়ো বরফে পরিণত হয়, যাকে আমরা বলছি নেভে। পরবর্তীকালে ওপরে আরো তুষারপাতের চাপ এবং শৈত্যের কারণে নেভে জমাটবদ্ধ হয়ে দানাদার তুষারে পরিণত হয়। এই দানাদার তুষার পরবর্তীতে ফার্ন এবং ফার্ন ফাইনালি অর্থাৎ একেবারে শেষে হিমবাহের বরফ হিসেবে জমা হয়। এইভাবে হিমবাহের উৎপত্তি ঘটে। হিমবাহের বরফ প্রচণ্ডভাবে জমাটিকরণের দ্বারা চির তুষারাবৃত অঞ্চলে এইভাবে হিমবাহ। এবার দেখে নেওয়া যাক হিমবাহ গতিপ্রাপ্ত হয় কিভাবে। তোমাদের অনেকেরই এই প্রশ্ন যে অভিকর্ষের টানে কি করে হিমবাহ ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। প্রবল বরফের চাপে গলনাঙ্ক কমে যায়। গলনাঙ্ক কমে যাওয়ার ফলে হিমবাহের দেহ এবং নিচেকার ভূমির মধ্যে বরফ গলে গিয়ে পিচ্ছিল হয়ে পড়ে। এই পিচ্ছিল হওয়ার কারণে হিমবাহ চালিকা শক্তি পায়। পরে চাপ কমে গেলে সেই জল আবার বরফে পরিণত হয়। এই পদ্ধতিকে রেগুলেশন বলে। রেগুলেশন পদ্ধতিতে হিমবাহ নিচের দিকে অগ্রসর হয়। হিমবাহের গতি অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়, এটা সবার আগেই বলা হয়েছে। কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার প্রতিদিন হিমবাহ গতিপ্রাপ্ত হয়। তবে প্রত্যেক হিমবাহের গতি সমান নয়। ইউরোপিয়ান জিওসায়েন্সেস ইউনিয়নের সমীক্ষা অনুযায়ী গ্রিনল্যান্ডের জেকবসন হিমবাহ পৃথিবীর দ্রুততম হিমবাহ। এই হিমবাহ প্রতিদিন 46 মিটার পর্যন্ত প্রবাহিত হয়ে থাকে। এর মাঝে আমাদের একটা জিনিস জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে হিমযুগ কি। প্রায় 30 লক্ষ বছর আগে প্লায়োস্টোসিন ভৌগোলিক যুগে সারা পৃথিবীর প্রায় 1/3 বরফে ঢাকা পড়ে গেছিল। এইরকম ভাবে পূর্ববর্তীকালে যখন যখন হিমবাহ ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল বরফে ঢেকে দিয়েছিল, সেই সময়গুলোকে হিমযুগ বলা হয়। হিমযুগের অবসান ঘটলে পরবর্তী হিমযুগ আসা পর্যন্ত যে সময়কাল, তাকে আমরা অন্তর্বর্তী হিমযুগ বলি। আমরা বর্তমানে যে যুগে বসবাস করছি সেটি একটি
অন্তর্বর্তী হিমবাহ। এবারে আমরা এসো দেখে নিই পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের উৎস হলো হিমবাহ। পৃথিবীর মোট জলকে যদি আমরা 100% ধরি, সেই 100%-এর মাত্র 2.5% হলো মিষ্টি জল। অর্থাৎ পৃথিবীতে যেটুকু মিষ্টি জলের যোগান রয়েছে তা পৃথিবীর মোট জলের মাত্র 2.5%। এই 2.5%-এর মধ্যে 1.7 অর্থাৎ এই অংশটিকে যদি আবার আমি 100% ধরি, তাহলে তার 68.7 অর্থাৎ 68.7% পৃথিবীতে হিমবাহ রূপে অবস্থান করছে। আগামী দিনে যখন আমরা জলসংকটে পড়ব, যখন প্রবল জলসংকট হবে, তখন ওই পরিমাণ হিমবাহকে আমরা কিন্তু পানীয় জলের উৎস হিসেবে অর্থাৎ সুপেয় জলের উৎস হিসেবে কাজে লাগাতে পারব। বিশেষজ্ঞরা বলছেন যে আগামী পৃথিবীতে এই পরিমাণ হিমবাহকে আমরা সুপেয় জলের উৎস হিসেবে পেয়ে থাকব। পৃথিবীর বর্তমানে কোথায় কোথায় হিমবাহ রয়েছে তা একবার দেখে নেওয়া দরকার। পৃথিবীর মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড, তাছাড়া উচ্চ পর্বতের উপরিভাগে যেমন কিনা উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্ডিজ, ইউরোপের আল্পস, ভারতের হিমবাহ সমেত মধ্য এশিয়ার বিস্তীর্ণ পার্বত্য এলাকায় হিমবাহ দেখা যায়। তবে অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ড এই দুটি অঞ্চল মিলিয়ে পৃথিবীর মোট হিমবাহের 99%ই এই দুটি অঞ্চলে দেখতে পাওয়া যায়। অ্যান্টার্কটিকা একাই মোট হিমবাহের 90% এবং গ্রিনল্যান্ড 9% দখল করে রেখেছে। অতএব এই দুই অঞ্চলেই, অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ড, এই দুই অঞ্চলেই সুপেয় জলের সঞ্চয় সর্বাধিক বলে ধরে নিতে পারি আমরা। এবার আমরা এসো দেখে নিই হিমবাহের শ্রেণীবিভাগ। অবস্থানের ওপর ভিত্তি করে অ্যালম্যান হিমবাহকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথমে মহাদেশীয় হিমবাহ, যার উদাহরণ অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড। অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ কি একটু ছোট করে জেনে নেওয়া যাক। মহাদেশীয় হিমবাহ হল যখন কোনো হিমবাহ গোটা মহাদেশ জুড়ে অবস্থান করে, তখন তাকে আমরা মহাদেশীয় হিমবাহ বলি। যেমন তোমাদের আমি উদাহরণ দিয়ে বোঝালাম অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড। দ্বিতীয় শ্রেণী বিভাগ হচ্ছে উপত্যকা হিমবাহ। পার্বত্য উপত্যকায় যখন হিমবাহ সঞ্চিত হতে দেখা যায়, হিমবাহ প্রবাহিত হয়, তখন তাকে আমরা উপত্যকা হিমবাহ বলে থাকি। আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের উদাহরণ। ভারতের সিয়াচেন ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহের উদাহরণ। 3 নম্বর হল পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ পর্বতের পাদদেশ অঞ্চলে যে হিমবাহ সৃষ্টি হতে দেখা যায় তাকে পাদদেশীয় হিমবাহ বলে। আলাস্কার মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের উদাহরণ। ভূপৃষ্ঠের যে সীমারেখার ওপরে সারা বছরে বরফ কখনো গলে না, সেই সীমারেখাকে হিমরেখা বা স্নো লাইন বলা হয়। এই হিমরেখার নিচে বরফ বছরের মধ্যে ঋতুভিত্তিকভাবে কখনো গলে যেতেও পারে।
অর্থাৎ হিমরেখা বা স্নো লাইন কাকে বলে বললে আমরা কি বলবো? ভূপৃষ্ঠের যে সীমারেখার ওপরে বরফ কখনো গলে না, অর্থাৎ সারা বছর বরফ জমাট বেঁধে থাকে, সেই সীমারেখাকে হিমরেখা বা স্নো লাইন বলা হয়। হিমরেখা বা স্নো লাইন অক্ষাংশের ওপরে কিন্তু অনেকটাই নির্ভর করে। নিম্ন অক্ষাংশ এলাকায় বা নিম্ন অক্ষাংশযুক্ত অঞ্চলে হিমরেখা অনেক বেশি উচ্চতায় দেখতে পাওয়া যায়, আবার উচ্চ অক্ষাংশীয় এলাকায় অনেক কম উচ্চতায় হিমরেখাকে পরিলক্ষিত করা যায়। এমনকি এমন অনেক জায়গা আছে খুবই উচ্চ অক্ষাংশে, ধরো এই যে গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকা, হিমরেখা কোথায় অবস্থান করতে দেখা যায় জানো? সমুদ্র পৃষ্ঠে, অর্থাৎ 0 মিটার উচ্চতায়। সুতরাং হিমরেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিমবাহ অধ্যয়নের ক্ষেত্রে। হিমরেখা তাহলে অক্ষাংশের প্রভাবে বা উচ্চতার প্রভাবে কিভাবে ওঠানামা করে এটা আমরা জানলাম। যখন আমরা টাইটানিকের গল্প করছিলাম তখন হিমশৈলের কথা বলেছি। হিমশৈল সমুদ্রে ভেসে আসা বড় বড় বরফের চাই। উপকূলীয় হিমবাহের খণ্ডিত অংশ হল হিমশৈল। 1/9 ভাগ সমুদ্র জলতলের ওপরে হিমশৈলের অংশ ভেসে থাকে, আর বাকি 9 ভাগের 8 ভাগই সমুদ্র জলতলের নিচে নিমজ্জিত থাকে। উচ্চ অক্ষাংশে হিমশৈল দেখা যায়। জাহাজ চলাচলে এই হিমশৈলগুলি খুবই বাধা সৃষ্টি করে। এবারে চলো আমরা দেখে নিই বার্গশ্রুন্ড ও ক্রেভাস কি। উচ্চ পর্বতগাত্রের পৃষ্ঠদেশে আগের জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে যে ফাঁক থাকে তাকে বার্গশ্রুন্ড বলা হয়। ক্রেভাস কি? হিমবাহের উপরিতলে উল্লম্ব ফাটল হল ক্রেভাস। র্যান্ডক্ল্যাফট এই প্রসঙ্গে আমাদের জেনে রাখা দরকার। র্যান্ডক্ল্যাফ হচ্ছে পর্বতের দেওয়াল এবং হিমবাহের মধ্যে যে ফাঁক বা গ্যাপ। সুতরাং আমরা পরিষ্কার বুঝতে পারছি যে র্যান্ডক্ল্যাফট এবং বার্গশ্রুন্ড কিন্তু এক জিনিস নয়। বার্গশ্রুন্ড ও ক্রেভাস পর্বতারোহীদের পর্বত আরোহণে খুবই সমস্যার সৃষ্টি করে। নদী যেমন ক্ষয়, বহন এবং অবক্ষেপণের দ্বারা নানা রকম ভূমিরূপ গড়ে তোলে, হিমবাহ অনুরূপভাবে ক্ষয়, বহন এবং অবক্ষেপণ করে থাকে। এসো আমরা দেখে নিই হিমবাহ কি কি পদ্ধতিতে ক্ষয় কার্য করে। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে প্রধানত 2টি পদ্ধতিতে হিমবাহ ক্ষয়কার্য চালায়। প্রথমত উৎপাটন বা প্লাকিং, দ্বিতীয়ত অবঘর্ষ বা অ্যাব্রেশন। উৎপাটন এবং প্লাকিং পদ্ধতিটি হল হিমবাহ চলার পথে পর্বত গাত্রে কোনো শিথিল শিলাখণ্ড থাকলে বা আলগা শিলাখণ্ড থাকলে সেই শিলাখণ্ডগুলোকে হিমবাহ তার দেহের সঙ্গে উপড়ে নিয়ে চলে যায়। এই পদ্ধতিতে যে ক্ষয়কার্য হয় তাকে উৎপাটন বা প্লাকিং বলে। অবঘর্ষ হলো ওই উৎপাটিত শিথিল শিলাখণ্ডগুলো যখন হিমবাহের সঙ্গে প্রবাহিত হয় তখন পর্বত গাত্রে ওই শিলাখণ্ডগুলো আঘাত করে। আঘাত করার ফলে কোথাও আঁচড় কাটার মতো দাগ, কোথাও গর্ত, এইভাবে শিলাগাত্রকে মসৃণ করে। এই পদ্ধতিকে অবঘর্ষ পদ্ধতি বা অ্যাব্রেশন বলা হয়। এই 2টি পদ্ধতিতে মূলত হিমবাহ পার্বত্য অঞ্চলে ক্ষয়কার্য করে থাকে। চলো এবার আমরা দেখে নিই হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। প্রথমে আমরা চলে যাই হিমবাহে ক্ষয়ের ফলে পর্বতগাত্রে হাতল যুক্ত চেয়ার বা
চামচের গর্ত বা অ্যাম্পি থিয়েটারের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে করি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে একে যেমন করি বলা হয়, ফ্রান্সে তেমন একে বলা হয় শার্ক। এই নিচু অবনমিত অঞ্চলটির অর্থাৎ করির 3টি অংশ পরিলক্ষিত হয়। পেছনের দিকে খাড়া দেওয়াল, মধ্যভাগের নিচু সরা বা চামচের মতো গর্ত এবং প্রান্তভাগের ঢিবির মতো উঁচু অংশ। করির মধ্যভাগের খাত অংশে অনেক সময় হিমবাহ দেখা যায়। পরে হিমযুগ যখন অপসারিত হয় বা হিমযুগের অবসানে হিমবাহ যখন অপসারিত হয়, তখন হিমবাহ গলে গেলে খাত অংশে জল জমে হ্রদ সৃষ্টি করে। একে করি হ্রদ বলে। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এই সমস্ত দেশে অধিকাংশ হ্রদই কিন্তু করি হ্রদ থেকে সৃষ্ট। দুটি করির মধ্যবর্তী অংশ যখন তীক্ষ্ণ ফলার মতো উঁচু হয়ে থাকে, তখন তাকে আমরা অ্যারেট বা এরিটি বলি। এই এরিটি বা অ্যারেট যখন একসঙ্গে বেশ কতকগুলো কাছাকাছি এসে মিলিত হয়, তখন যে তীক্ষ্ণ ফলার মতো অংশ তৈরি হয়, সেই শৃঙ্গটিকে পিরামিডের মতো দেখায় বলে তাকে পিরামিড চূড়া বা হর্ন বলে। সুইজারল্যান্ডের আল্পস পর্বতের ম্যাটারহর্ন এরূপ একটি পিরামিড চূড়া। আমাদের দেশের বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ শৃঙ্গ এবং নেপালের মাকালু হর্ন পিরামিড চূড়ার প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আমরা চলে যাচ্ছি হিমবাহের দ্বারা সৃষ্ট ইউ আকৃতির উপত্যকায়। হিমবাহ যখন নিচের দিকে নামতে থাকে, তখন হিমবাহ অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য চালানোর সময় পার্শ্ব দিকে এবং নিম্ন দিকে সমান হারে ক্ষয় করে। এর ফলে উপত্যকাটি দেখতে ইউ এর মতন হয়। একে হিমদ্রোণী বলা হয়। ইংরেজি ইউ এর মতন দেখতে হয় বলে একে ইউ আকৃতির উপত্যকা বলে। উপত্যকার দুপাশে অসম ক্ষয়কার্যের কারণে কখনো কখনো ধাপ বা সিঁড়ি দেখা যায়। একে হিমশিঁড়ি বলা হয়। হিমশিঁড়িতে বেসিনের মতো অংশ দেখা যায় এবং সেখানে পরবর্তীকালে জল জমে হ্রদ সৃষ্টি হলে তাকে বলে প্যাটারনস্টার হ্রদ। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে আমরা কি কি ভূমিরূপ এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পেলাম? করি বা শার্ক, অ্যারেট, পিরামিড চূড়া, ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, হিমশিঁড়ি বা হিমসোপান, প্যাটারনস্টার হ্রদ। আমরা এর পরের ভূমিরূপে চলে যাচ্ছি ঝুলন্ত উপত্যকা। প্রধান নদীতে যেমন উপনদী এসে মিলিত হয়, তেমন প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহ এসে দুপাশ থেকে মিলিত হয় এবং ছোট ছোট হিমবাহের উপত্যকাগুলো তুলনামূলকভাবে কম গভীর হয়ে থাকে। হিমবাহ অপসারণের পর এই কম গভীর উপত্যকাগুলো মূল উপত্যকা বা প্রধান হিমবাহ উপত্যকার ওপরে যেন মনে হয় ঝুলন্ত অবস্থায় রয়েছে। একে ঝুলন্ত উপত্যকা বলা হয়। বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা ঝুলন্ত উপত্যকার একটি প্রকৃষ্ট উদাহরণ। ঝুলন্ত উপত্যকায় হিমযুগের অবসানে অর্থাৎ হিমবাহ সরে গেলে সেখানে নদী সৃষ্টি হয় এবং নদী যখন ওই ছোট বা অগভীর হিমবাহের খাড়া ঢাল বেয়ে প্রধান হিমবাহের উপত্যকায় নেমে আসে, তখন জলপ্রপাতের উৎপত্তি হতে দেখা যায়। উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ যখন অগ্রসর হয়, তখন পর্বতের অভিক্ষিপ্তাংশগুলোকে হিমবাহ তীক্ষ্ণভাবে ক্ষয় করে। এই তীক্ষ্ণভাবে ক্ষয়প্রাপ্ত স্পারগুলিকে বলে কর্তিত শৈলশিরা। হিমবাহের প্রবাহ পথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে টিলার হিমবাহের প্রবাহের দিকের অংশ, অর্থাৎ টিলার যেটি প্রতিপাদ
প্রতিবাদ ঢাল, প্রতিবাদ অংশ, সেই অংশে অবঘর্ষ প্রক্রিয়ার ফলে মসৃণ এবং বিপরীত অংশে অর্থাৎ অনুবাত অংশে উৎপাটন প্রক্রিয়ার ফলে এবড়ো খেবড়ো ভূমিরূপ দেখা যায়। এই ধরনের ভূমিরূপকে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে রসে মতানে বলা হয়ে থাকে। হিমবাহের প্রবাহ পথে বৃহৎ ও উঁচু কঠিন এবং কোমল শিলা একসাথে অবস্থান করলে হিমবাহ কঠিন শিলাকে দ্রুত ক্ষয় করতে পারে না এবং এই কঠিন শিলাটি তার পেছনে থাকা নরম শিলাকে হিমবাহের ক্ষয়কার্যের হাত থেকে রক্ষা করে। পেছনে থাকা কোমল শিলা লেজের মতো অবস্থান করতে দেখা যায়, আর সামনে থাকা হিমবাহের প্রবাহের দিকে থাকা কঠিন শিলাটি উঁচু খাড়াভাবে দাঁড়িয়ে থাকে। এরূপ কঠিন শিলা দ্বারা গঠিত উঁচু ঢিবিকে বলা হয় ক্র্যাগ এবং পশ্চাতের নরম শিলা দ্বারা গঠিত লেজের মতো অংশটিকে বলা হয় টেল। তুষার যুগে উচ্চ অক্ষাংশে উপকূল অঞ্চলে হিমবাহ সমুদ্র উপকূলে ইউ আকৃতির উপত্যকা গঠন করে। পরবর্তীকালে এই ইউ আকৃতির উপত্যকাগুলি যখন হিমবাহের অপসারণ ঘটে তখন দৃশ্যমান হয়। এই উপত্যকা অংশ সমুদ্র জলের দ্বারা জলমগ্ন হতে দেখা যায়। এই ধরনের ভূমিরূপ হল ফিয়র্ড। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, গ্রিনল্যান্ড প্রভৃতি উচ্চ অক্ষাংশীয় দেশের উপকূল অঞ্চলে ফিয়র্ড প্রচুর দেখা যায়। এবারে চলো আমরা দেখে নিই হিমবাহের সঞ্চয়কার্যের ফলে কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। হিমবাহ উপত্যকা অর্থাৎ পার্বত্য উপত্যকায় সঞ্চয় কার্য করে। পার্বত্য উপত্যকা ছাড়াও হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে পর্বতের পাদদেশে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়। প্রথমে আমরা দেখে নিই যে পার্বত্য উপত্যকায় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। পার্বত্য উপত্যকায় প্রথমে যে ভূমিরূপটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হল গ্রাবরেখা বা মোরেন। হিমবাহ যখন পর্বত গাত্র বেয়ে নিচের দিকে নেমে আসে তখন হিমবাহ দ্বারা বাহিত নুড়ি, পলি, বালি হিমবাহের বিভিন্ন অংশে সঞ্চিত হতে দেখা যায়। একেই বলে গ্রাবরেখা বা মোরেন। এই গ্রাবরেখা বা মোরেন যখন হিমবাহের দুপাশে সঞ্চিত হয় তখন তাকে বলে পার্শ্ব গ্রাবরেখা। দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হয়ে মিলন ঘটলে মিলনের ফলে দুটি হিমবাহের পার্শ্ব হিমবাহ মিলিত হয়ে মধ্য গ্রাবরেখা সৃষ্টি করে। হিমবাহ যেখানে এসে শেষ হয় হিমবাহ গলে গিয়ে হিমবাহের ঠিক সম্মুখে সঞ্চিত গ্রাবরেখাকে বলে প্রান্ত গ্রাবরেখা। হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় ভূমি গ্রাবরেখা এবং হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখাকে বলা হয় অবিন্যস্ত গ্রাবরেখা। এরকম আমরা নানা ধরনের গ্রাবরেখা দেখতে পাই উচ্চ পার্বত্য অঞ্চলে। বলয় আকারে কোনো সঞ্চিত গ্রাবরেখা সঞ্চিত হলে তাকে বলা হয় বলয়ধর্মী গ্রাবরেখা এবং সমুদ্রের তলদেশে যদি সঞ্চিত হয় তাহলে তাকে বলা হয় স্তরায়িত গ্রাবরেখা। গ্রাবরেখা ছাড়াও পার্বত্য উপত্যকায় আরেক ধরনের ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। সেটি হল
ড্রামলিন। বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, বালি, পলি ইত্যাদি হিমবাহ দ্বারা বাহিত হয়ে সঞ্চিত হয়ে যদি উল্টোনো নৌকো বা উল্টোনো চামচের মতো ভূমিরূপ তৈরি করে, তাহলে তাকে ড্রামলিন বলে। ড্রামলিনের আকৃতি কিছুটা লম্বাটে ধরনের হয় এবং অক্ষটি হিমবাহের প্রবাহের সমান্তরালে থাকে। ড্রামলিনের দৈর্ঘ্য কখনো 1 থেকে 3 কিলোমিটার পর্যন্তও হতে পারে। প্রস্থে 300 থেকে 600 মিটার এবং উচ্চতা প্রায় 60 মিটার পর্যন্ত হতে দেখা যায়। হিমবাহের প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত দিক মসৃণ হতে দেখা যায়। একসঙ্গে অনেক ড্রামলিন যখন একই এলাকায় সৃষ্টি হয়, তখন দূর থেকে দেখলে মনে হয় একটা ডিম ভর্তি ঝুড়ি। এই ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায় বলে অসংখ্য ড্রামলিনকে একসঙ্গে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলা হয়ে থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপে। তোমরা যদি ডায়াগ্রামটা খুব পর্যবেক্ষণ করো, ভালোভাবে দেখো, তাহলে দেখবে দেখা যাচ্ছে সেখানে দেখানো হয়েছে পর্বতের পাদদেশে হিমবাহ দ্বারা বাহিত নুড়ি, পলি, বালি বিস্তীর্ণ অঞ্চলে চাদরের মতো সঞ্চিত হয়ে যে উত্তল ঢাল বিশিষ্ট একটি সমভূমি গড়ে তোলে, তাকে বলে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। এই বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন। বহির্বিধৌত সমভূমিতে অনেক সময় বড় বড় বরফখণ্ড এসে পড়ে। এই বরফখণ্ডগুলো যে জায়গায় থাকে সেইখানে গর্ত তৈরি করে। এই অবনমিত গর্তগুলোকে বলে কেটল এবং কেটলগুলোর মাঝের উঁচু অংশকে বলে নব। কেটলের মধ্যে পরবর্তীকালে অর্থাৎ হিমবাহের অবসান হলে, হিমবাহ অপসারিত হলে ওই কেটলের মধ্যে জল জমে কেটল হ্রদ তৈরি হতে দেখা যায়। কেটল হ্রদের তলদেশে পলি যখন স্তরে স্তরে সঞ্চিত হয়, সেই পলিকে বলে ভার্ব। এইবারে তোমরা লক্ষ্য করো, পর্বতের পাদদেশীয় অংশে একটানা শৈলশিরার মতো একটি ভূমিরূপ লক্ষ্য করা যাচ্ছে। এই একটানা শৈলশিরার মতো ভূমিরূপটি হলো এস্কার। হিমবাহ দ্বারা বাহিত নুড়ি, বালি, কাঁকর, কাদা ইত্যাদি জলস্রোতের দ্বারা বাহিত হয়ে এসে এই আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপটি গড়ে তোলে। হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে কাঁকর, বালি, পলি সঞ্চিত হয়ে গঠিত বদ্বীপের মতো ত্রিকোণাকার ভূমি হল কেম। কেম যদি ধাপে ধাপে গঠিত হয়, তখন তাকে বলা হয় কেম সোপান বা কেম টেরাস। পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গড়ে তোলে, তাকে বলে আগামুখ। বালি এবং কাদার উপর প্রস্তরখণ্ড সঞ্চিত হতে দেখা গেলে তাকে বলা হয় বোল্ডার ক্লে বা টিলা। তাহলে হিমবাহ এবং হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায়ে, দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের এই অংশটি পড়বার পর
আমরা কি কি তাহলে জানলাম শেষ পর্যন্ত সেটা একবার দেখে নিই। প্রথমে আমরা হিমবাহ কি সেটা জেনেছি, হিমবাহের উৎপত্তি কিভাবে ঘটে সেটাও জেনেছি, হিমবাহের গতিপ্রাপ্ত হওয়া, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের উৎস হলো হিমবাহ, পৃথিবীর কোথায় কোথায় হিমবাহ দেখা যায় তাও আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি হিমবাহের শ্রেণীবিভাগ, তারপরে আমরা জেনেছি হিমরেখা, হিমশৈল, বাকশৃঙ্গ ও ক্রেভাস। এরপরে আমরা চলে গেছি হিমবাহের ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতি, তারপরে আমরা জেনেছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং একেবারে শেষে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আমরা তাহলে এই কটি বিষয় কিন্তু আজকে পাঠ শেষ করেছি। আজকে তাহলে আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের হিমবাহের কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ বা ওয়ার্কস অফ গ্লেসিয়ার অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস এই সম্পর্কে জানলাম। তোমরা আজকে যা শিখলে, যা জানলে, তার উপরে ভিত্তি করে তোমাদের কিছু হোম অ্যাসাইনমেন্ট তৈরি করেছি। এতে তোমাদের কোনো চাপের ব্যাপার নেই, তোমরা যা শিখেছো তার উপরে ভিত্তি করেই অনায়াসেই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখতে পারবে। তাহলে চলো আমরা দেখে নিই প্রশ্নগুলো কি দেয়া হয়েছে। প্রথমে রেগুলেশন কি? হোয়াট ইজ রেগুলেশন? সেকেন্ডটা হচ্ছে উদাহরণ সহ পাদদেশীয় হিমবাহ কি বুঝিয়ে দাও। এক্সপ্লেইন পিডমন্ট গ্লেসিয়ার উইথ এক্সাম্পল। 3 নম্বরটি হলো হিমবাহ উচ্চ অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে কেন? Why snowline is found at sea level in higher latitudes. 4 নম্বরটি হলো ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। Give reason why waterfalls are formed in hanging valley. পঞ্চমটি হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। Discuss any 3 landforms produced by fluvio-glacial deposition with suitable diagram. এই অ্যাসাইনমেন্টগুলো বা এই ধরনের প্রশ্নের উত্তর তৈরি করলে তোমরা কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।